ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, প্রিপারেশন খুব ভালো করে করছো। আমাদের 10,000 জিকের যে সিরিজ চলে সেটা হচ্ছে আজকে সেট নাম্বার 9 করব, ঠিক আছে? এর আগে আমি সেট নাম্বার 8 অবধি করে দিয়েছিলাম, সেগুলো হচ্ছে ফুড এসআই কে সামনে রেখে করেছিলাম। এবার রেসপন্স ঠিকঠাকই ছিল। কথা হচ্ছে যে ফুড এসআই একটু হয়ে গেছে, এবার ওই ভিডিওগুলো কি দেখবো না, ওই কোশ্চেন্সগুলো কি আর দেখা যাবে না? তুমি যেই পরীক্ষার জন্যই প্রিপারেশন করো না কেন, সব ভিডিও তোমার জন্য উপযোগ্য, ঠিক আছে? সব কটা ভিডিও দেখতে পারো, কারণ আমি প্রচুর ইনফরমেশন দিয়েছি, খুব ভালো ভালো কোয়েশ্চেন এনে একদম এক্সপ্লেন করেছিলাম, শুধু আনসার আর মানে কোয়েশ্চেন আর আনসার বলিনি, ঠিক আছে? তো যাই হোক, এবার আমরা শুরু করব। ফুড এসআই হয়ে যাওয়ার পরে ওয়েস্ট বেঙ্গল পুলিশের খুব ভালোই ভ্যাকেন্সি আসছে এসআই এবং কনস্টেবল, ঠিক আছে? এই এসআই এবং যে কনস্টেবল এক্সাম হতে চলেছে, এই এক্সামকে মাথায় রেখে আমরা 10,000 জিকে করবো। তো সেট নাম্বার 9 হবে, এবং পুলিশের এক্সামের জন্য আগেও একটি সেট দিয়েছি, 8 নম্বর সেটটা, সেটাও দেখতে পারো। এবং সব পরীক্ষার জন্যই এটা অ্যাপ্লিকেবল। তুমি শুধু পুলিশের জন্য প্রিপারেশন করছো যে পুলিশের জন্যই দেখবো তা নয়, যে কোনো এক্সামের জন্য। তাহলে কোয়েশ্চেন এবং আমার যে অ্যানালাইজ সেটা দেখলে তোমরা বুঝতে পারবে। চলো প্রথম প্রশ্ন করি। প্রথম প্রশ্ন বলছে, কাকাবাবু চরিত্রের স্রষ্টাকে। দেখো, এই যে বাঙালি লেখকদের যে চরিত্র সৃষ্টিকর্তাগুলো, মানে চরিত্র সৃষ্টিকর্তা এবং হচ্ছে চরিত্রগুলো রয়েছে, এগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের এক্সামে মাস্ট আসেই, ঠিক আছে? প্রায় দিয়ে থাকে। তো এখানেও এসেছে। কাকাবাবু চরিত্র সৃষ্টি করেছে রাজশেখর বসু নয়, নিহারঞ্জন গুপ্ত নয়, এবং অপশন নাম্বার সি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী অধ্যয়ন। তাহলে অপশন নাম্বার ডি সুনীল গঙ্গোপাধ্যায় সৃষ্টি করেছেন হচ্ছে কাকাবাবু চরিত্র, ঠিক আছে? যা নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মুভিও রয়েছে, ঠিক আছে? রাজশেখর বসুর একটা গুরুত্বপূর্ণ রয়েছে, চরিত্র রয়েছে, একটু মনে রাখো, যে বিরিঞ্চি বাবা। বিরিঞ্চি বাবা রাজশেখর বসু। তারপরে নিহারঞ্জন গুপ্তের হচ্ছে কিরিটি। কিরিটি, ওকে, কিরিটি যে গোয়েন্দা চরিত্র, সেটা হচ্ছে নিহারঞ্জন গুপ্তের। দ্বিতীয় প্রশ্ন বলছে, কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘের মহাসচিব নিয়োগ হয়? খুব ভালো করে বলুন, অনেক কিছু বলতে চলেছে প্রচুর। একদম আনসার তো হয়ে যাবে যে জাতিসংঘের মহাসচিব নিয়োগ পান, কিন্তু 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 কি সুপারিশক্রমে? কে সুপারিশ করে এটা না? তো কনসেপ্ট না জানা থাকলে শুধু এমসিকিউ পড়ে কিন্তু মনে রাখতে পারবে না। তাই কনসেপ্ট হচ্ছে জাতিসংঘ মানে হচ্ছে কি ইউএনও। ইউএনওর 5টা অঙ্গ, ঠিক আছে? 5টার মধ্যে একটা হচ্ছে সাধারণ পরিষদ, যেখানে সব থেকে বেশি মেম্বার 193 জন থাকে। নিরাপত্তা পরিষদের 10 প্লাস 5 মানে হচ্ছে টোটাল মেম্বার হচ্ছে 15 জন। 5 জন হচ্ছে স্থায়ী আর 10 জন হচ্ছে অস্থায়ী, ঠিক আছে? আচ্ছা, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, এটা হচ্ছে তোমার ইকোসক বলা হয়। এটা একটি অছি পরিষদ, এখন আর বর্তমানে নেই, এটাকে ডিলিট করে দেওয়া হচ্ছে 1994 সাল থেকে, এটা আর নেই এখন বর্তমানে। এবং দুটো একটা বলতেই হয়, যেটা হচ্ছে তোমার এই যে মহাসচিবের যে সংস্থাটা, সেটার নাম কি? মহাসচিবের সংস্থার নাম হচ্ছে মহাসচিব হচ্ছে তোমার সেক্রেটারিয়েট, ঠিক আছে? সেক্রেটারিয়েট বলা হয়, সেক্রেটারিয়েট, ওকে, যেইটাতে বসে হচ্ছে মহাসচিব। আর আরেকটা আছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়। বিচারালয়, এই আন্তর্জাতিক বিচারালয়ের হেডকোয়ার্টার রয়েছে, হেডকোয়ার্টার কোথায় মানে হচ্ছে সদর দপ্তর কোথায় রয়েছে? দি হেগ। হেগ শহরে রয়েছে, নেদারল্যান্ডসে, ঠিক আছে? পরীক্ষায় আসে এটাও। এবার প্রশ্নে ফিরে আসি। মহাসচিব নিয়োগ হন হচ্ছে এইখানে মহাসচিবের যে নির্বাচন হয়, নির্বাচন হয় হচ্ছে সাধারণ পরিষদে 193 জন মিলে ইলেক্ট করেন, ঠিক আছে? কিন্তু নামটা রেকমেন্ডেশন আসে হচ্ছে নিরাপত্তা পরিষদ থেকে। তার কারণ রেকমেন্ডেশন হচ্ছে তোমার এই 5 জন প্লাস হচ্ছে 10 জন, এরা হচ্ছে মিলে রেকমেন্ডেশনটা দেয়। তাহলে এখানে কি বলেছে? সুপারিশ দিয়েছে, রেকমেন্ডেশনের কথাই বলেছে। তাহলে আনসার নাম্বার ডি। যদি বলতো নির্বাচন হয় কোথায়, তাহলে সাধারণ পরিষদ আনসার হতো। এই হচ্ছে গল্প। ইউনাইটেড নেশন বা হচ্ছে তোমার জাতিসংঘ থেকে পরীক্ষায় বেশ প্রশ্ন আসে, যে কোনো পরীক্ষাতেই হোক না কেন। তো এটার একটা ডিটেল একটা ভিডিও আছে আমার চ্যানেলে, আমি একদম ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি লিঙ্ক, ওখান থেকে দেখতে পারো, ঠিক আছে? নিচের কোন উৎসবে নৌকা বাইচের বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? দেখো, এর বিহু হয় আসামে, প্রত্যেকে জানি আমরা। ওনাম, আনসারটা হবে ওনাম। এটা হয় কেরালাতে, কেরালার রাজধানী তিরুবনন্তপুরম, এবং এটা 10 দিনের একটি প্রোগ্রাম, আর এটা হয় হচ্ছে আগস্ট এবং সেপ্টেম্বর নাগাদ, ওই সময় হয়। পোঙ্গল হয় তামিলনাড়ুতে হয়। এটা হচ্ছে মকর সংক্রান্তিতে হয়, মকর সংক্রান্তির সময় ওই
জানুয়ারি 15-তে, মানে হচ্ছে তোমার আমাদের পৌষ সংক্রান্ত বলে, যে সেই পৌষ সংক্রান্তে পোঙ্গল উৎসব হয়। পোঙ্গল উৎসব পশ্চিমবঙ্গে একটি রয়েছে, মানে পৌষ সংক্রান্তিতে পশ্চিমবঙ্গে হয় হচ্ছে কি বলতো, সাগরদ্বীপে মেলা, গঙ্গাসাগরের মেলা। গঙ্গাসাগরের মেলা হয় সাউথ 24 পরগনাতে, ঠিক আছে, গঙ্গাসাগরের মেলা। কেন্দুলিতে মেলা হয় ওই একই সময়, কেন্দুলি। কেন্দুলির মেলা হয় কোথায়? কেন্দুলির মেলা জয়দেবের জন্মস্থান। কেন্দুলির মেলা বীরভূম, বীরভূম, বীরভূম জেলাতে হয় কেন্দুলির মেলা, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হয়ে গেল। 4 নম্বর, হাঙ্গেরির রাজধানী কি? হাঙ্গেরির রাজধানী হচ্ছে বুদাপেস্ট। বুদাপেস্ট হাঙ্গেরি। রিকিয়াভিক হচ্ছে আইসল্যান্ড, আইসল্যান্ড। আইসল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে রিকিয়াভিক। এগুলো দুটোই হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি। তারপরে নেপালের বৃহত্তম শহর কোনটা? নেপালের বৃহত্তম শহর হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডুই হচ্ছে সব থেকে বৃহত্তম নগর। এবার সেকেন্ড লার্জেস্ট যদি বলি, সেটা হচ্ছে পোখরা। পোখরা একটি ঘুরতে যাওয়ার জায়গা, খুবই আগে টুরিস্ট স্পট নেপালের। ওকে, বিরাটনগর সম্পর্কে বলতে হয়। বিরাটনগর হচ্ছে জয়পুর, জয়পুরের প্রাচীন নাম। কোন সময়কার? এই বিরাটনগর ছিল একটা সময় কি 16 মহাজনপদ, যে 16th যে মহাজনপদ ছিল না, এই মহাজনপদের মধ্যে একটা বিরাটনগর। আর তাহলে জয়পুরের প্রাচীন নাম বলবো কি? বিরাটনগর, ঠিক আছে। আর জয়পুর শহরটা কে স্থাপন করেছে? জয়পুর শহরটা স্থাপন করেছে সওয়াই রাজা, সওয়াই রাজা, সওয়াই রাজা জয় সিং দ্বিতীয়। সওয়াই রাজা জয় সিং দ্বিতীয় হচ্ছে জয়পুর শহরটিকে স্থাপন করেছে। এটি হচ্ছে রাজস্থানের ক্যাপিটাল, রাজধানী। ভারতের কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য নয়? ভারতবর্ষ এই নিম্নলিখিত 4টির মধ্যে কার সদস্য নয়? কোন সংস্থার সদস্য নয়? ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এবার কার সদস্য নয়? সার্কের সদস্য, অবভিয়াসলি সার্কের সদস্য। জাতিসংঘের সদস্য 193 জনের মধ্যে G8 এর সদস্য নয়, ঠিক আছে। G20-র পার্ট। G20 তো কিছুদিন আগে ভারতবর্ষই হোস্ট করলো। G20-র মিটিং প্রত্যেক বছর বছর হয়, তো G20 মিটিং ভারতবর্ষ হোস্ট করেছে 2023-এরটা। তো G20 মিটিং তবে একমাত্র হচ্ছে G8, যেটা G মানে হচ্ছে গ্রুপ। G মানে কি? গ্রুপ। 8 মানে 8টা দেশের গ্রুপ, G8। 20টা দেশের গ্রুপ, তাই হচ্ছে তোমার G20। মনে রাখবে G8 এর পার্ট নয় ভারতবর্ষ। এবার একটুখানি ডিটেলস দেখে নিই এই সার্ক আর G8 সম্পর্কে। প্রথম হচ্ছে G8 কান্ট্রি। কারা কারা G8 কান্ট্রি? G8 কান্ট্রি হচ্ছে বিশ্বের যত বড় বড় ইকোনমির দেশগুলো রয়েছে, মানে উন্নত দেশগুলো, সেগুলো। সবার প্রথমে ইউএসএ পরে হচ্ছে কে? কানাডা। ইউএসএ কানাডা দুটো হয়ে গেল আমেরিকার। তারপরে হচ্ছে ইউরোপ চলে আসে, ইউরোপের ইউনাইটেড কিংডম। তারপরে ইউনাইটেড কিংডম, ইংল্যান্ড তো থাকবেই 3 নম্বর দেশ। তারপরে ইংল্যান্ড না থাকলে ফ্রান্স থাকবে 4 নম্বর, ঠিক আছে। তারপরে জার্মানি 5 নম্বর। তারপরে ইটালি 6, ঠিক আছে। 7 নম্বর জাপান। এশিয়ার জাপান এবং হচ্ছে রাশিয়া, যদিও ইয়েতেই পড়ে তোমার ইউরোপিয়ান কান্ট্রি ধরা হয় রাশিয়াকে। 8 নম্বর দেশ হচ্ছে, 8 নম্বর দেশ হচ্ছে রাশিয়া। এটা এই G8 বানানো হয়েছিল 1975-এ। মনে রাখবে 1975-এ G8 কান্ট্রি 8টা দেশ, এরকম ম্যাপের মধ্যে বুঝিয়ে দিলাম। ভারত দেখো ম্যাপ পার্ট 9, ঠিক আছে। আচ্ছা, এবার এই G8টা কিন্তু বর্তমানে নেই। G8 নেই, তার কারণ কি? তার কারণ রাশিয়া 2014 সালে কি করেছিল? এইখানে একটি আইল্যান্ড রয়েছে, আইল্যান্ডের নাম হচ্ছে ক্রিমিয়া। ক্রিমিয়া অ্যাকচুয়ালি কার পার্ট ছিল বলো তো? ক্রিমিয়া পার্ট ছিল ইউক্রেনের পার্ট ছিল। তো ক্রিমিয়াকে ক্যাপচার করে নেয় 2014-তে। তাই বাকি যে 7খানা G8 এর যে দেশগুলো ছিল তারা অপোজ করে বা প্রতিবাদ জানায়। তাই রাশিয়াকে এখান থেকে এক্সপেল করে দেওয়া হয়েছে বা বের করে দেওয়া হয়েছে। তাই বর্তমানে এখন G8 নেই। 2014 থেকে এটা হয়ে গেছে G7। মনে থাকবে, এই হচ্ছে গল্প। নেক্সট, সার্কের কথা বলবো বলেছিলাম। সার্ক হচ্ছে ভারতের আশেপাশে যে দেশগুলো, সেগুলো হচ্ছে সার্কের কান্ট্রি। সার্ক কান্ট্রিতে টোটাল মেম্বার হচ্ছে 8 জন। 8 মেম্বার, ঠিক আছে। 8 জন মেম্বার রয়েছে। আর এই 8 জন মেম্বারের মধ্যে বিগ বি সব থেকে বড় যে মেম্বার হচ্ছে ভারতবর্ষ এবং তার আশেপাশের দেশগুলো, ঠিক আছে। ভারতবর্ষ, তারপরে পাকিস্তান, তারপরে আফগানিস্তান 3 নম্বর, তারপরে নেপাল 4 নম্বর, হচ্ছে ভুটান 5 নম্বর ভুটান, এবং 6 নম্বর হচ্ছে বাংলাদেশ, এবং 7 নম্বর হচ্ছে শ্রীলঙ্কা। 7 নম্বর হচ্ছে শ্রীলঙ্কা, এবং 8 হচ্ছে সব থেকে ছোট্ট একটি ক্ষুদ্রতম দেশ, মালদ্বীপ। এগুলো হচ্ছে 8টা দেশ বা 8টা মেম্বার নিয়ে সার্ক গঠিত হয়। সার্কের পুরো নাম কি বলো? সার্কের পুরো নাম হচ্ছে
আর সি। সার্কের পুরো নাম সাউথ এশিয়ান, এস ফর সাউথ, এ ফর এশিয়ান, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সার্কের সার্ক তত্ত্ব শুরু করে এটা 1975 সালে তৈরি হয়েছিল, 1975 সালে তৈরি হয়েছিল সার্ক, ঠিক আছে। 75 না 85 সরি 1985 সার্ক তৈরি হয়। সার্ক তৈরি হয়েছিল কোথায়? সার্ক তৈরি হয়েছিল দেখো ঢাকাতে। এই দেখো এখানে বলাই আছে, সরি এখানে বলাই আছে। তো 8ই ডিসেম্বর 1985 সালে এটা এই অ্যাসোসিয়েশনটা তৈরি হয় এবং হেডকোয়ার্টার কোথায় রয়েছে? সার্কের হেডকোয়ার্টার রয়েছে কাঠমান্ডু শহরে। কাঠমান্ডুতে হচ্ছে সার্কের হেডকোয়ার্টার। ইম্পর্টেন্ট পরীক্ষায় যা আসবে এখান থেকে বলে দেবে। 8টা মেম্বার, সার্কের পুরো নাম 1985 এবং হচ্ছে স্থাপিত ছিল ঢাকাতে আর হেডকোয়ার্টার হচ্ছে কাঠমান্ডুতে। দেন হচ্ছে ইউনেস্কোর সহযোগিতায় ভারতের পন্ডিচেরির কাছে নির্মিত একটি আন্তর্জাতিক জনপদ বা শহরের নাম কি, যেটা হেল্প করেছিল শহরটাকে বানাতে? ইউনেস্কো। এটা যেটা কোথায় রয়েছে? পন্ডিচেরি শহরটার কাছে রয়েছে অবস্থিত। এইটা হবে অ্যারোভিল, ঠিক আছে। অ্যারোভিল শহরটা এটাকেই এইটার কথাই বলা রয়েছে। এবার পন্ডিচেরি কোথায়? পন্ডিচেরি হচ্ছে তামিলনাড়ুর কাছে এই জায়গা আছে পন্ডিচেরি। এই দেখো পন্ডিচেরি, এটা পন্ডিচেরি, যেটা আগে পন্ডিচেরি ছিল এখন মনে হচ্ছে পদুচেরি, ঠিক আছে। এবার পন্ডিচেরি কথা যদি বলি, পন্ডিচেরি একটা জায়গায় নেই, পন্ডিচেরি হচ্ছে তোমার 4টে জায়গা মিলিয়ে। 1 নম্বর হচ্ছে পন্ডিচেরি যে মেন, তারপরে হচ্ছে কারিকল 2 নম্বর হচ্ছে কারিকল। এই দুটো হচ্ছে তামিলনাড়ুর সাথে সীমানা করে। এই যে কারিকল লেখাই আছে দেখতে পাচ্ছ, আরব সাগরের তীরে। তারপরে অন্ধ্রপ্রদেশের কাছে যে ছোট ছোট এই জায়গাটা, এটা হচ্ছে ইয়ানাম, এই জায়গাটার নাম হচ্ছে ইয়ানাম, এটাও পন্ডিচেরির পার্ট, ওকে। আর কেরালার একটা জায়গা রয়েছে যেটাকে বলা হয় মাহে, এটাও পন্ডিচেরি পার্ট। তাহলে কটা হলো? 1 2 3 4, এই 4টে জায়গাকে একসাথে বলা হয় পন্ডিচেরি। কিন্তু এরকম হলো কেন? এরকম হলো এই কারণে, এই 4টেই ছিল ফ্রেঞ্চ, মানে হচ্ছে ফরাসিদের উপনিবেশ। ফরাসিদের উপনিবেশ ছিল 4টে। তারপরে যখন ভারত স্বাধীন হয় এগুলোকে ভারত সরকারের হ্যান্ডওভার করে দেওয়া হয়, কিন্তু জায়গাগুলো যেহেতু ফ্রেঞ্চদের ছিল সেই জন্য এগুলো পন্ডিচেরি ইউনিয়ন টেরিটরির আন্ডারেই আসে। এবার পরীক্ষায় একটা প্রশ্ন দেবে যে পন্ডিচেরি কোন কোন রাজ্যের সাথে সীমানা শেয়ার করে, তাহলে বলবো অন্ধ্রপ্রদেশের সাথে সীমানা শেয়ার করে ইয়েমেনের মাধ্যমে, তামিলনাড়ুর সাথে সীমানা শেয়ার করে এবং কেরালার মাধ্যমে করে না কর্ণাটকের সাথে কিন্তু পন্ডিচেরি কোনো সীমানা নেই। এখান থেকে একটা উল্টো কোশ্চেনও দেবে যে নিম্নলিখিত কোন রাজ্যের সাথে পন্ডিচেরির সীমানা নেই? কর্ণাটকের সাথে পন্ডিচেরির কোনো সীমানা নেই, 3টের সাথে সীমানা রয়েছে, ওকে। আচ্ছা ক্লিয়ার, চলো নেক্সট কোশ্চেন এগোই। ম্যাপের সাহায্যে দেখো এত সুন্দর কনসেপ্ট ক্লিয়ার করছি, তাই ম্যাপের সাহায্যে লাইক তো তোমাকে একটা দিতেই হবে, এটা মনে করো যে আমার একটা প্রাপ্য, তাহলে মোটিভেশন আসে। আর ইউটিউব কি করে? ইউটিউব হচ্ছে তোমার যত লাইক দেবে, তত কমেন্ট করবে, তত হচ্ছে কি করবে, শো করবে আরো বেশি বেশি। তো আমার একটা লাভ হবে, চ্যানেলটা গ্রো করবে, তোর মোটিভেশন পাবো, এটা তোমরা করতেই পারো। আচ্ছা আইফেল টাওয়ার, প্রত্যেকে জানি আইফেল টাওয়ার কোথায় রয়েছে। আইফেল টাওয়ার রয়েছে প্যারিসের রাজধানী ফ্রান্সে। প্যারিসের রাজধানী ফ্রান্সের রাজধানী প্যারিসে। ফ্রান্সের রাজধানী প্যারিসে রয়েছে হচ্ছে আইফেল টাওয়ার, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে প্যারিস শহর, এটা শহর, এটা ফ্রান্স হচ্ছে দেশ, তো দেশটার রাজধানী হচ্ছে প্যারিস, প্যারিসের রাজধানী আইফেল টাওয়ার। এবার প্যারিস কোন দেশের তীরে? প্যারিস হচ্ছে যে তোমার শহরটা, এটা কোন নদীর তীরে? প্যারিস হচ্ছে নদীর নাম মনে রাখবে, প্যারিস হচ্ছে সেইন নদীর তীরে প্যারিস শহরটি তৈরি হয়েছে, ঠিক আছে। 9 নম্বর কোশ্চেন বলছে নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? নায়াগ্রা জলপ্রপাত রয়েছে যুক্তরাজ্যে, মার্কিন যুক্তরাষ্ট্রে, দক্ষিণ আফ্রিকাতে নাকি অস্ট্রেলিয়াতে? নায়াগ্রা ফল খুব বিখ্যাত একটি ঠিক আছে, ওয়াটারফল বা জলপ্রপাত, সেটা হচ্ছে তোমার মার্কিন যুক্তরাষ্ট্রে ও কানাডার সীমানাতে রয়েছে, ঠিক আছে। আর এই যে কানাডা আর মার্কিন যুক্তরাষ্ট্রের সীমানা, এটা হচ্ছে দীর্ঘতম সীমানা, বিশ্বের দীর্ঘতম সীমানা কানাডা আর মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে। আর কি মনে রাখবে এখান থেকে? বিশ্বের উচ্চতম জলপ্রপাত মনে রাখবে, এটা তো উচ্চতম নয়, কিন্তু এখান থেকে হচ্ছে সবথেকে সুন্দরতম, বড়, অনেক জল আসে এখান থেকে, দেখতে সুন্দর লাগে, একটা আইকনিক একটা জলপ্রপাত। কিন্তু যদি উচ্চতম বলে তাহলে হচ্ছে সাল্টো এঞ্জেল, তো এটাকে এঞ্জেল জলপ্রপাত বলে বা সাল্টো এঞ্জেলও বলা হয়। এটা হচ্ছে ভেনেজুয়েলা, ঠিক আছে। আচ্ছা পিডিএফ সেট নাম্বার
সেট নাম্বার 1 থেকে 5 এর পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, আর 6 থেকে 10 পিডিএফ তোমরা কিছুদিনের মধ্যেই পেয়ে যাবে, 2-1 দিনের মধ্যেই আপলোড করে দেবো পিডিএফ টেলিগ্রামে, ডেসক্রিপশন বক্সে লিংক। ওকে, আচ্ছা, ভারতের উচ্চতম জলপ্রপাত বলতে পারবে? যোগ। কোথাও কোথাও কুঞ্চিকলও পাবে, কুঞ্চিকল পাবে। তো পার্থক্য কি? যোগ হচ্ছে সিঙ্গেল ড্রপ, একদম ডাইরেক্ট এসে পড়ে, আর কুঞ্চিকল হচ্ছে ডবল ড্রপ, ট্রিপল ড্রপ, এরকম ভেঙে ভেঙে এসে পড়ে। ঠিক আছে, তো উত্তর কোনটা লিখবো? তো যোগ লিখবো। যোগের হচ্ছে গ্রাসোপা, এটা কর্ণাটকে পড়ে, কর্ণাটক, কর্ণাটকের রাজ্যে পড়ে। আর হচ্ছে যদি বলে নদী বলো, নদী বললে কি লিখবে? সরাবতী, সবরমতী নয়, সরাবতী। ঠিক আছে, রিভার, যোগ জলপ্রপাত। পরের প্রশ্ন বলছে ভারতের কোথায় ভুটিয়া উপজাতি দেখা যায়? ভুটিয়া ভুটানের আশেপাশে, উত্তর অরুণাচল প্রদেশ, এখানে তোমার ভুটিয়া উপজাতি দেখা যায়, অরুণাচল প্রদেশ। ঠিক আছে, খুব সেন্সিটিভ এলাকা, এটাকে বলা হয় নেফা। আগে 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 বলা হতো কি? নেফা। ঠিক আছে, নেফার পুরো নাম জিজ্ঞাসা করে নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি, আসাম থেকে এটাকে অপারেট করা হতো। তারপরে এটা রাজ্য হয়ে যায়, স্টেট হয়ে যায়, স্টেটহুড পায় বা স্টেটের মর্যাদা পায় কত সালে? পরীক্ষায় আসে 1987, বলে দেবে 1987 সালে অরুণাচল প্রদেশ স্টেটের মর্যাদা পেয়েছে। ওই একই বছর গোয়াও মর্যাদা পেয়েছিল রাজ্যের। আগে দুটোই ইউনিয়ন টেরিটরি ছিল, আর অরুণাচল প্রদেশ নেফার আন্ডারে ছিল। ঠিক আছে, বাস, চলো নেক্সট। 11 নম্বর বলছে হকির জাদুকর বলা হয় কাকে? এটা একদমই সোজা প্রশ্ন হয়ে গেছে। হকির জাদুকর বাচ্চা বাচ্চা জানে, ধ্যানচাঁদকে বলা হয়। ধ্যানচাঁদের নামে দুটো পুরস্কার আছে, একটা হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন। ঠিক আছে, আচ্ছা, আরেকটা হচ্ছে ধ্যানচাঁদ পুরস্কার, শুধু শুধু ধ্যানচাঁদ, শুধু ধ্যানচাঁদ পুরস্কার। এইবার পার্থক্য কি? ধ্যানচাঁদ পুরস্কার আর মেজর ধ্যানচাঁদ দুটোই হচ্ছে খেলাতে দেওয়া হয়, খেলাতে দেওয়া হয়। এবার এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ পুরস্কার কিসে? খেলাতে। সর্বোচ্চ পুরস্কার হচ্ছে খেলাতে। মেজর ধ্যানচাঁদ, এইটা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন, যেটা আগে ছিল রাজীব গান্ধী খেলরত্ন। ঠিক আছে, তো রাজীব গান্ধী খেলরত্নের নামটা পাল্টে এখন বলা হয় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন। তাহলে খেলা সর্বোচ্চ পুরস্কার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন, মনে রাখবে। এটা শুরু হয়েছিল 1991 থেকে 91-92-তে। ঠিক আছে, যখন রাজীব গান্ধীর ডেথ হয়। আর নামটা চেঞ্জ হয়ে যায় 2021 থেকে নামটা পরিবর্তন হয়। ঠিক আছে, আর যেটা ধ্যানচাঁদ পুরস্কার সেটা তো পুরোপুরি খেলাতে দেওয়া হয়, এটা হচ্ছে কন্ট্রিবিউশনের জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্টের একটা তোমার পুরস্কার। ঠিক আছে, মনপ্রীত সিং হচ্ছে হকির ক্যাপ্টেন। ঠিক আছে, হকির ক্যাপ্টেন, ডব্লিউবিসিএস প্রিলিমিনারিতে এসেছিল সম্ভবত এই কোশ্চেনটা। 12 নম্বর হচ্ছে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? আচ্ছা বলি, আরবিআই সম্পর্কে আমি একটা 2 থেকে 3 মিনিটের একটা ভিডিও করেছি হোয়াইট বোর্ডের মধ্যে পুরো, এটা ডেসক্রিপশন বক্সে এটারও দিয়ে দেবো, এটাও দেখতে পারো। ওটা শুধুমাত্র পুলিশ এক্সামের জন্যই আমি ছোট 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 এই 2 থেকে 3 মিনিটের বেশ ছোট ছোট টপিকের উপরে ভিডিও করে থাকি। তো ওই ভিডিওগুলো দেখতে পারো, তোমাদের খুব দ্রুত রিভিশন হয়ে যাবে। রিভিশনের জন্য ওগুলো খুব ভালো হয়, 2-3 মিনিট একটু ফাস্ট করে দেখে নেবে। ঠিক আছে, তো কোশ্চেন বলি, ভারতের কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক হচ্ছে রিজার্ভ ব্যাংক বা আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই। কত সালে ফাউন্ড হয়? 1935 সালে। ডিটেলস বলেছি আমি ওখানে, জাতীয়করণ কবে হয় ডেট বলেছি, প্রথম গভর্নর কে, বর্তমান গভর্নর, একমাত্র প্রাইম মিনিস্টার গভর্নর হয়েছে না, আরো ইত্যাদি ইত্যাদি সব ডিটেলসে জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে আরবিআই সম্পর্কে জেনে যাবে। লিখে নিও, মানে দেখে নিও তোমার, লিখে নিও যদি মন পারো তো। 13 নম্বর বলছে ম্যালথাসের সূত্র কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? ম্যালথাসের সূত্র, প্রথমত স্টার লাগাবে, সম্মান জানাতে হবে এটাকে। ম্যালথাসের সূত্র হচ্ছে জনসংখ্যার সাথে সম্পর্কিত। জনসংখ্যা এবং হচ্ছে উনি জনসংখ্যা বাড়লে কি হয়, খাদ্য মানে সম্পদ, এর সাথে রিলেটেড করে এই সূত্রটা দিয়েছেন। তিনি বলেছেন জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, আর পাটিগণিত হারে হচ্ছে বৃদ্ধি পায় হচ্ছে সম্পদ। এটা মনে রেখে। ভালো প্রশ্ন, খেলা থেকে বা স্ট্যাটিক জিকে থেকে কোশ্চেন, অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় কে? প্রথম ভারতীয় হচ্ছে অলিম্পিকের জন্য, তিনি হচ্ছে কে? উত্তর হবে পিটি উষা। ঠিক আছে, তো পিটি উষা হচ্ছে, দেখতে এটা পিটি উষার ছবি। ঠিক আছে, তো পিটি উষা প্রথম অলিম্পিকে পার্টিসিপেট করেছিল, অ্যাথলিট ছিলেন তিনি হচ্ছেন কেরালার ছিলেন,
আর যদি প্রশ্ন আসে যে প্রথম মহিলা যিনি অলিম্পিকে পেয়েছিলেন, কি বলে তোমার মেডেল পেয়েছিলেন, তাহলে বলবে কর্ণম মালেশ্বরী, তিনি ব্রোঞ্জ পেয়েছিলেন প্রথম মহিলা হিসেবে। ঠিক আছে, এটা হচ্ছে কর্ণম মালেশ্বরীর ছবি। কর্ণম মালেশ্বরী কি ওয়েট লিফটিং, ভারোত্তোলন কর্ণম মালেশ্বরী ইনি হচ্ছেন প্রথম মহিলা যিনি অলিম্পিকে মেডেল পেয়েছিলেন ব্রোঞ্জ। ঠিক আছে, আর পিটি উষা অ্যাথলিট ছিলেন মহিলা, মনে রেখে দিও। পাউলি এক্সপ্রেস বলা হয় পিটি উষাকে, কি বলে পাউলি এক্সপ্রেস। পাউলি এক্সপ্রেস বলা হয়। আর কি বলা হয়, তার একটা বইও আছে মানে বুক, গোল্ডেন গার্ল। আরে দ্যাট গোল্ডেন গার্ল। ঠিক আছে, তো মনে রেখে দিই এই সমস্ত ছোট ছোট ইনফরমেশন। লাস্ট কোয়েশ্চেন 15 নম্বর প্রশ্ন বলছে ভারতের রুর কাকে বলা হয়। এটা সোজা প্রশ্ন, সবাই জানো, এবং হচ্ছে খুবই কমন একটা কোয়েশ্চেন, কিন্তু পরীক্ষায় আসে। তো জানলো, আবার জেনে নাও, দুর্গাপুরকে বলা হয় ভারতের রুর। ঠিক আছে, ভারতের রুর দুর্গাপুর কোথায়? এইটা হচ্ছে কলকাতা। এখান থেকে একটা নদী পাস হয়েছে, রিভারটার নাম হচ্ছে দামোদর। এই দামোদর নদীর তীরে অবস্থিত হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুরকে বলা হয় হচ্ছে ভারতের রুর। এটা কোথায় অবস্থিত, কোন জেলাতে? এইখান থেকে এইটুকুনি জেলাটার নাম হচ্ছে ওয়েস্ট বর্ধমান। ঠিক আছে, তো পশ্চিম বর্ধমানের একটি শহর হচ্ছে দুর্গাপুর, যার হচ্ছে কোন নদীর তীরে? দামোদর নদীর তীরে। মনে রাখবে, পরীক্ষায় আসবে দামোদর কোথা থেকে সৃষ্টি হয়েছে? ঝাড়খণ্ডের খামারপোত পাহাড় থেকে, খামারপোত পাহাড়। ঠিক আছে, আর ওপর দিয়ে গেছে হচ্ছে অজয় রিভার। তাহলে অজয় রিভার আর দামোদর রিভারের মাঝখানে অবস্থিত হচ্ছে দুর্গাপুর সিটিটা। ঠিক আছে, আচ্ছা, আসানসোল হচ্ছে দামোদর নদীর তীরে অবস্থিত, ওয়েস্ট বর্ধমানের পরে এটা। ঠিক আছে, আর কি ভিলাই ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোথায় পড়ে? ছত্তিশগড়ে পড়ে। আর জামশেদপুর, এটা হচ্ছে ঝাড়খণ্ডে পড়ে। ঝাড়খণ্ড 1907 সালে তৈরি হয়েছিল এটা প্রথম, এবং প্রথম প্লাস হচ্ছে এটা হচ্ছে কিন্তু বেসরকারি, প্রাইভেট কোম্পানি। ঠিক আছে, আর এবার হচ্ছে ভারতের রুর বলা। অ্যাকচুয়ালি রুর কি? রুর হচ্ছে জার্মানির একটি লৌহ ইস্পাত কারখানা বা লৌহ ইস্পাত শহর। এই ভারত, এটা হচ্ছে জার্মানির শহর রুর। তো জার্মানির শহর রুরের সাথে তুলনা করে দামোদরকে বলা হয় ভারতের রুর। তো জার্মানির রুর কোথায় রয়েছে? এই যে জার্মানি, এটা হচ্ছে জার্মানির ম্যাপ, আর জার্মানির এইটা হচ্ছে রুর শহর। এখানেও কি জন্য ইম্পর্টেন্ট? স্টিল ইন্ডাস্ট্রির জন্য ইম্পর্টেন্ট, তাই এই শহরের সাথে তুলনা করে বলা হয় ভারতের রুর। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। 10,000 জিকে, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তারপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই, কনস্টেবল, লেডি কনস্টেবল, যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন করো, সব পরীক্ষার জন্য এগুলো অ্যাপ্লিকেবল। পিডিএফ পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।